সারাদিন ফলস টলস ঘুরে বাড়ি এসে আমরা রেস্ট টেস্ট করে তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম। পাশটাও এত সুন্দর ছিল, হেঁটে হেঁটে আমরা সব ঘুরছিলাম। সামনেই খয়রা নদী ছিল, আমরা সবাই খয়রা নদীর ধারে যাচ্ছিলাম। ভীষণ সুন্দর জায়গাটা, চারিপাশে পাহাড়, সবুজ, নদী, ফলস, জঙ্গল, একটা অদ্ভুত নিস্তব্ধতা। প্রকৃতির সঙ্গে যেন একটা মনে হচ্ছে একটা প্রেম। প্রকৃতির প্রত্যেকটা কোণা যেন নিজের মতন করে সাজিয়েছে। এই সবুজ একটা অন্য সবুজ। শহরের সবুজের সঙ্গে এই ফরেস্টের সবুজের কিন্তু অনেক তফাৎ। ফরেস্ট যদি একবার কারোর ভালো লেগে যায় না, সে একটা অদ্ভুত প্রেম। ফরেস্টের একটা নিস্তব্ধতা আছে যেখানে তুমি বারবার নিজেকে হারিয়েও নিজেকে খুঁজে পাবে। সন্ধেবেলা ফিরে সেই সবাই বারান্দাতে বসে আমরা সব চা খাচ্ছিলাম, কত গল্প হচ্ছিল। শিপ্রার ছেলের গল্প, ছেলের বৌমার গল্প, কীরকম ওদের হংকংয়ের লাইফস্টাইল, তার গল্প। একটা অদ্ভুত নিস্তব্ধতা, চারপাশে পুরো অন্ধকার, তার মধ্যে আমরা বসে বসে চা স্ন্যাক্স খাচ্ছি, কত গল্প করছি। কালকে আমাদের আবার ফিরে যাওয়া, আবার যে যার নিজের বাড়ি, নিজের বেডে গিয়ে শোয়া। আজকে রাতটা, আর কালকে ভোরবেলা আমাদের বেরোনো 5:30টার সময় সাফারি, জঙ্গল সাফারি। অদ্ভুত একটা শান্তি, অদ্ভুত একটা নিস্তব্ধতা, অদ্ভুত একটা লনলিনেস, সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত মজা। আবার কবে আমরা 7 জন একসঙ্গে হব জানি না। এরপর আমাদের ডিনার টাইম। ডিনারে বসে কত গল্প। অনিতা শশা ছাড়াচ্ছিল খোসা না ছাড়িয়ে, তাতে শিপ্রা বলল বিদেশের সবাই খোসাওয়ালা জিনিসই খায়, একমাত্র অনিয়নের শুধু ওরা খোসা ছাড়ায়। এই আমাদের গল্প শুরু। বিভিন্ন টপিক। বন্ধুদের সঙ্গে কথা বলতে গেলে তো মেপে ঝুপে কথা হয় না। কখনো রাগারাগি, কখনো ঝগড়াঝাটি, কখনো চিৎকার চেঁচামেচি, কখনো ভালোবাসা, তারপরে আবার সবাই সব কিছু ভুলে যাওয়া। সামনে গরম গরম পাকোড়া ভাজছে, আর আমরা সবাই মিলে বসেই টেবিলটাতে আড্ডা মারছি। ভাবো, এর থেকে আর বেশি কিছু কি চাওয়ার দরকার আছে? এই মজাটা কি সত্যি পয়সা দিলেও পাওয়া যায়? এগুলো হচ্ছে প্রাইসলেস। কত গল্প। ওদের জিমের সব গল্প হচ্ছিল, জিমে কে কীরকমভাবে ইনস্ট্রুমেন্ট ইউজ করে, সেই সব গল্প। প্রচুর মজা হচ্ছিল। আমরা সত্যি কত রকম দেখো, জিম ইনস্ট্রাক্টর না নিয়ে, ট্রেনার না নিয়ে, না জেনে বুঝে আমরা জিম করি। আজকেও দেখছিলাম একটা বাচ্চা ছেলে মারা গেছে। এগুলো কত অনুচিত। আমরা ভাবি না যে সত্যি যে আমাদের ডায়েট চার্ট বানিয়ে দিচ্ছে সে আদৌ কিছু জানে কি না। যা খুশি বলছে আমরা তাই খেয়ে যাচ্ছি। কখনো চিয়া সিডস খেয়ে যাচ্ছি, কখনো সাবু খেয়ে যাচ্ছি, কখনো জিরের জল খেয়ে যাচ্ছি। যে যা বলছে আমরা তাই শুনতে থাকি। কখনো জানি না তার শিক্ষা সে সত্যিই জানে কি না, যে আমাদের ট্রেনার ট্রেন করছে জিমে তা সত্যি সে প্রপার ট্রেন্ড কি না। এই জিনিসগুলো একটা ভুল পশ্চারের জন্য আমাদের কত ক্ষতি হয়ে যেতে পারে শরীরে, এইগুলোই আমরা বুঝি না। সেই সবগুলো নূপুর দেখাচ্ছিল, পাচ্ছে না, তাও তাকে অত্যধিক করানো হচ্ছে। মিতা অনেক বেশি করে ফেলেছে ওয়েট নিয়ে, তার জন্য মিতার প্রচণ্ড ঘাড়, ব্যাক পেন। এইসবের জন্য কত মানুষ আর জীবনে যোগা, জীবনে জিম করতেই পারে না। ঠিক ঠিক লোকের কাছে যদি না শেখা যায়। এখন ইউটিউব দেখে লোকে বলে যোগব্যায়াম করছে, ইউটিউব দেখে বলে বাড়িতে ফিটনেসের সব কিছু করছে। আমি জানি না এগুলো কতটা সঠিক। যে যা পাচ্ছে ডায়েট করছে, কেউ কার্বোহাইড্রেট বন্ধ করে দিচ্ছে, কেউ মিষ্টি বন্ধ করে দিচ্ছে, কেউ এটা বন্ধ করছে। আমার মাকে তো আমি কিচ্ছু মানতে দেখিনি, কিন্তু অসম্ভব ভালো মার ফিগার ছিল, অসম্ভব ভালো মার স্কিন ছিল। বাবাকেও কখনো মানতে দেখিনি। এই চুলের জন্য আজকে আমরা এটা লাগাচ্ছি, কালকে সেটা লাগাচ্ছি। যাই হোক, পরের দিন ভোরবেলা আমাদের 5:30টার সময় গাড়ি এসে যাবে। তাই ভোর তোমার 4টে 4:30টার সময় উঠে রান্না বলছি, খাওয়া দাওয়া করে, ব্রেকফাস্ট করে, লাইট চা বিস্কিট টিস্কিট খেয়ে চান টান করে আমরা রেডি। সবাই বাইরে এসে বসে আমরা চা খাচ্ছিলাম। বাইরে বসে ঝকঝক করছে একটা সকাল, পাখির ডাক, চারপাশে ফুল,
এর মাঝখানে বসে আমরা চা খাচ্ছি বন্ধুরা মিলে, তাও কেউ চা করে দিচ্ছে, গরম চা। এ বলছে চিনি ছাড়া, ও বলছে দুধ ছাড়া, এ বলছে আদা দিয়ে, এ বলছে মশলা দিয়ে। বাড়িতে তো ফিরে আবার সে নিজেদেরই করতে হবে। দেখো সবাই এক এক করে রেডি, আমাদের চায়ের কাপও রেডি। আমার অলরেডি 2 কাপ খাওয়া হয়ে গেছে, 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, একটু পরেই চলে আসবে আমাদের গাড়ি, আর আমরা উঠে চলে যাব জঙ্গল সাফারি। জানি না কিছু দেখতে পাবো কি না, শুনেছি এখানে বাঘ আছে, এলিফ্যান্ট আছে, কপাল ভালো থাকলে দেখতে পাবো, না হলে পাবো না, তাতে আমার কোনো দুঃখ নেই। ওরা অন্তত জঙ্গলে ভালো থাকুক, আমরা সত্যি ওদের ভীষণ ডিস্টার্ব করি। তার থেকে বরং দূর থেকে আমরা যে ওরা আছে এটা ভেবেই আমরা খুশি, এটা ভেবেই আমরা চলে আসি। এই দেখো, কিন্তু সব থেকে মুশকিল হচ্ছে কি অসম্ভব ঠান্ডা, তোমরা ভাবতে পারবে না। আমি একটা স্কার্ফ সবসময় ক্যারি করি, আমার যেহেতু একটু ঠান্ডা লাগার ধাত আছে, অন্যরা কেউ ক্যারি করেনি। বলেছিলাম, কিন্তু সবাই বলেছিল এখানে প্রচণ্ড গরম। যেই শুনেছি তোমরা শিমলিপাল যাচ্ছ এই সময় ওড়িশা, কী গরম বুঝতে পারবে। আর আমরা এসে ঠিক তার উল্টো পেলাম, ফ্যানও চালাতে হচ্ছিল না। আর ডেন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা ঢুকছিলাম। আমরা দেখেছি, আমরা হরিণ দেখেছি, আমরা বার্কিং হরিণ দেখেছি, বনমোরগ দেখেছি, আমরাও দেখেছি অনেক কিছু। সবাই ভাবছে কখন টাইগার দেখব, আর হি 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 করে কাঁপছি। সামনে নূপুর বসেছিল, অ্যাকচুয়ালি 6 জন করে নিয়ে যায়, দেখো কীরম হাওয়া। কিন্তু আমরা ছিলাম 7 জন, তাই জন্য গাইডকে নামিয়ে দেওয়া হয়েছিল। ড্রাইভার বললো ঠিক আছে আমি ম্যানেজ করে নেব। কি ভালো বলো, মিতার হয়ে গেছে টুপি গেছে উড়ে, আবার তার জন্য গাড়ি ঘুরিয়ে আমাদের যেতে হলো টুপি আনতে। পরে জানা গেল কুমকুমেরও টুপি উড়ে গেছে, সেটা কুমকুম বুঝতেই পারেনি। জঙ্গলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ আমরা দেখছি, যদি কোথাও কিছু দেখতে পাওয়া যায়। হঠাৎ করে বললো ওই যে হরিণ, অনেক দূর থেকে দেখলাম একসঙ্গে 10-15টা হরিণ দল বেঁধে যাচ্ছে। ওরা আসলে এই খয়রা নদীতে জল খেতে আসে। এই নদীটা জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটা অদ্ভুত নিজের একটা গতিতে। আমি মাস্কও বের করে নিয়েছিলাম নাকটাকে কভার করার জন্যে। নাক কান এই দুটো কভার থাকলে অনেকটা ঠান্ডা কম লাগে। বুঝতেই পারছো শীতকালে ভোরবেলা যারা যায় তাদের কী অবস্থা। সেই টাইগার হিল দেখতে যাওয়ার কথা মনে পড়ছিল। হোটেলে ব্ল্যাঙ্কেট তুলে আমি নিয়ে চলে গেছিলাম। এখানেও সবাই বলছিল গিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এলে ভালো হতো। আর লোকে বলছিল গরম, এই সময় যাচ্ছ। দেখেছো, লোকের কথা সবসময় শুনতে নেই, নিজের বুদ্ধিটাও একটু খাটাতে হয়। সবসময় পরের লক্ষ্যে বিদ্যাসাগর ভাবতে নেই। নিজের বুদ্ধিতে যা করবে তাতে যদি সাফার করো তাহলে সাফার, যদি গেইন হয় তো গেইন, সেটার মজাই আলাদা। আমি অবশ্য লাইফে এটাই বিশ্বাস করি, তার জন্য আমার দুঃখ পাই কম। নিজের বুদ্ধিতে যা করেছি ঠিক আছে, কাউকে দোষারোপ করি না লাইফে অন্তত। এই দেখো পাশ দিয়ে নদী বয়ে চলেছে, আর আমার তো আছে প্রচণ্ড খিদে পেয়ে। মিনার ব্যাগে ছিল একটা মশালা মুড়ি, সেটাই বললাম দিয়ে সেটাই খাই। তখন সবাই হাত বাড়িয়ে ফেললো। খাবারের ব্যাগটাও মিতা ফেলে এসেছে, বলেছিলাম নিয়ে আসতে, সেও বেচারা ভুল করে ফেলে এসেছে তাড়াহুড়োতে। এটাই তো মজা, এটা নিয়ে কিছুক্ষণ লেগ পুলিং, এটা নিয়ে কিছুক্ষণ গল্প করা। আমাদের আগে আরও অনেকগুলো জিপচার ছিল, তারা সবাই মনে হলো ফটোগ্রাফি করতেই এসেছে। বড় বড় ক্যামেরা তাদের সাথে, আমাদের মতোই মোবাইলে ছবি তুলছিলাম। যেমন সমস্ত ওয়াইল্ড লাইফে তোমরা দেখতে পাবে বড় বড় ক্যামেরা, ওই রকম। এই জায়গাটা এসে আমাদের হল্ট ছিল, প্রায় 4-4.5 ঘন্টা ছিল আমাদের এই জঙ্গল সাফারি। আমরা এখানে এসে নিজেদের মতন ছবি তোলা, বন্ধুরা মিলে আড্ডা ইয়ার্কি মজা করা, সেটাও তো জরুরি না। 7টা মেয়ে মিলে জঙ্গল দেখতে এসেছি বলে কথা, কিছু বছর আগেও আমরা ভাবতে পারতাম না। এখন এই মেয়েরা যে ট্রিপগুলো করে এটা কিন্তু সত্যি আলাদা মজা। প্রত্যেকেই এখন ট্রিপ করে, এখন তো সোলো ট্রিপও এসছে। আমি খুব স্বপ্ন দেখছি আমার একটা সোলো ট্রিপের। জানি না কবে সেটা হবে সাকসেসফুল, বাট যে কোনো দিন হয়েও যেতে পারে।
জঙ্গল সাফারি করে এসে আমরা ব্যালকানিতে বসে সবাই মিলে একটু ছবি তুলছিলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। তাই জন্যে আমরা সবাই বলেছিলাম আমাদের ডিমের ছোলার ভাত বানিয়ে দেবে, আমার জন্য রুটি ছিল। আমরা হালকা খেয়ে ঠিক 12:30টার সময় আমরা চলে যাব, বেরিয়ে যাব। সেই রকমই সব খাবার ব্যবস্থা করে দিয়েছিল। গেস্ট হাউসের কুক সবসময় ভালো হয়, ভীষণ আতিথেয়তা, ভীষণ ওয়ার্ম একটা ওদের থাকে ব্যবহারটা, এত কর্ডিয়াল। আমার সেই জন্য সবসময় হোটেল থেকে গেস্ট হাউস আমি পছন্দ করি। বাড়ি ফেরার পালা, জানি না আর কখনো আসবো কি না, কিন্তু একটা অসম্ভব ভালো লাগা নিয়ে ফিরছি। ভালো লাগা, ভালোবাসা, অনেক স্মৃতি, অনেককে মিস করলাম এখানে এসে। এরম বারবার মনে হচ্ছিল আমার সব বন্ধুদের যদি নিয়ে আসতে পারতাম, আমি এই দিদিকে নিয়ে আসতে পারতাম, রিককে নিয়ে আসতে পারতাম, আমার বাচ্চাদের নিয়ে আসতে পারতাম, তাহলে আমার খুব মজা হতো। এত সুন্দর জায়গায় হইচই চুলবুল গপ্প ঘুরে ঘুরে খেলতো, কত মজা লাগতো বলো। আমাদের যে পাইলট গোপালদা ছিল, ভীষণ ভালো মানুষ, আমাদের এই 7 জনের ট্যান্ট্রাম সমানে সহ্য করেছে। এই আমি লাস্ট উঠছি। রাস্তায় যেতে যেতে অনেক খাবার দাবার আমরা নিয়ে নিয়েছি, তারপর কোথাও নামবো, কোথাও খাবো, আবার আড্ডা, আবার গল্প। আমরা ঝাড়গ্রামে চলে এলাম, শুনেছিলাম গুপ্তমণির মন্দির খুব জাগ্রত, তাই আমরা রাস্তার উপর দিকে আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম মন্দিরে। মন্দিরে তখন সবে পাঁঠা বলি হয়েছে, তখনও রক্ত পড়ে। এসে শুনলাম এখানে একাধিক পাঁঠা বলি হয়। মা দুর্গার মূর্তি। এটা আগে একটা ছোট্ট মন্দির ছিল শুনলাম, এখন অনেক বড় হয়েছে, কিন্তু এই পাঁঠা বলি জিনিসটাকে আমি মানতে পারলাম না মা দুর্গার সামনে। তখনও রক্তে ভরা, চারপাশে মাছি। মনের মধ্যে একটা অদ্ভুত দুঃখ, তার মধ্যে মায়ের কাছে গিয়ে বলছিলাম আমার মনের কথা। দেখো এইখানেই বলি হয়েছে, ভর্তি রক্ত, চারপাশে কি অস্বাস্থ্যকর একটা পরিবেশ করে রেখে দিয়েছে। কিন্তু বিশ্বাস, মানুষের মানত হলে মাকে মাথা চড়িয়েছে, কি করা যাবে। মন্দিরটা খুব সুন্দর, অনেক বড়। তোমরাও যদি কখনো এই পথে যাও অবশ্যই ঘুরে এসো, ভালোই লাগবে মন্দির দেখতে। এই যে মা দুর্গা, বলিটা না হলেই হয়তো ভালো। এরপর আমরা চলে এলাম কোলাঘাট। কোলাঘাটে এসে সবাই বলল আমরা ঘুগনি মুড়ি খাবো। শিবরাজ অনেকক্ষণ ধরে ইচ্ছে ছিল, ওখানে সবাই খাচ্ছিল দেখে। আমি বললাম সিঙ্গাড়া খাবো, কেউ বললো ভেজিটেবল চপ মুড়ি, কেউ বললো আলুর চপ মুড়ি। সবাই মিলে বসে গেলাম কোলাঘাটে এই রেস্টুরেন্টটাতে, জমিয়ে চা, মুড়ি, চপ, ঘুগনি, মুড়ি সব খাওয়া হলো। খেয়ে গল্প, এখানেই আমার ট্রিপ শেষ। এরপর তো বাড়ি ফেরার পালা। কলকাতায় ঢুকে গেলে আর কি ভিডিও করব বলো। আবার আমাদের প্ল্যান হবে, আবার আমরা ঘুরবো এই বন্ধুদের সাথে বা আমার অন্য বন্ধুদের সাথে। খুব জলদি আবার যাব, কোথাও বেরিয়ে পড়ব, এরকমই 2-3 দিনের ট্রিপ করব। আমার শহরের আশেপাশে প্রচুর জায়গা দেখার আছে, সেগুলোই দেখিনি তো বিদেশ কি যাব। বন্ধুদের সাথে যেখানেই যাব, স্বদেশ আর বিদেশ সবই ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো আমার ফরেস্ট ট্রিপ জানিও আমাকে।